পাবনার 2 ঘন্টার ব্যবধানে প্রকাশ্যে দুজনকে হত্যা, আতঙ্কে নগরবাসী। এদিকে বিএনপির প্রতিশ্রুত জাতীয় সরকার কোথায়, প্রশ্ন শরিকদের। জানাবো ভাড়া বাড়লো, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটও বৈধ হলো মেয়রের বৈঠকে। এবং সর্বশেষ জানাবো পুশিন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা গণ অধিকার পরিষদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পাবনায় 2 ঘন্টার ব্যবধানে প্রকাশ্যে দুজনকে হত্যা, আতঙ্কে নগরবাসী। পাবনা শহরে বিকেল ও সন্ধ্যায় কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে ছুরিকাঘাত গুলিতে 2 ব্যক্তি নিহত হওয়ায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিকে দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রথম ঘটনাটি ঘটে বিকেলের দিকে। শহরের টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনিরুল নামের এক তরুণ নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে যে হামলাকারী ওই ছেলের বোনের সাথে সম্পর্ক ছিল মনিরুলের। পূর্বের এই বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় হামলাকারীরা প্রকাশ্যে মনিরুলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ অবশ্য তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যা 7:30টার দিকে পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে হোসেন আলী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হোসেন আলীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে সংঘটিত এই 2 হত্যাকাণ্ড নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, 2টি ঘটনায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডগুলোর পেছনের মূল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। বিএনপির প্রতিশ্রুত জাতীয় সরকার কোথায়, প্রশ্ন শরিকদের। নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। তবে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করলেও সেই প্রতিশ্রুতির প্রতিফলন খুব সীমিত। সরকারে জায়গা পেয়েছেন মাত্র 3টি শরিক দলের 3 জন নেতা। এতে শরিকদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে এটা তো বিএনপির সরকার। তখন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে 2022 সালের 28শে মার্চ লন্ডনের সেখানে স্বাধীনতা দিবসের এক আলোচনায় অনুষ্ঠিত তিনি প্রথম ঘোষণা দেন, সরকার বিরোধী আন্দোলনে যুক্ত দলগুলো নিয়ে একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন করবেন। নির্বাচনে জয়ী অথবা পরাজিত সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এরপর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতারা জাতীয় সরকারের কথা প্রায়ই বলতেন। নির্বাচনের ঠিক আগে 4 জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, বিএনপি জনমতের উপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না, বরং যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করেছে তাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না। জাতীয় সংসদে 300টি আসনের মধ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের 15টি আসন ছেড়ে দিয়েছিল। এর মধ্যে মিত্র 5টি দলকে ছাড়া হয়েছিল 8টি আসন, যারা তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে। এর মধ্যে জয়ী হন মাত্র 3 জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের যাত্রা শুরু হয় 17 ফেব্রুয়ারি। 5 জুন সরকারের 109 দিন অতিবাহিত হয়। নির্বাচনের আগের প্রতিশ্রুত জাতীয় সরকার গঠনের বিষয়ে কথা হয় যুগপৎ আন্দোলনের একাধিক শরিক নেতার সঙ্গে। যুগপৎ আন্দোলন বিএনপির অন্যতম শরিক জোটে একটি হচ্ছে গণতন্ত্র মঞ্চ। সে জোটে অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। তার দল নাগরিক ঐক্য। বিএনপি তাকে প্রার্থী করেনি। এ নিয়ে নির্বাচনের আগ মুহূর্তে কিছুটা তিক্ততাও তৈরি হয়েছিল, কিন্তু পরে কোনো পক্ষই বিষয়টি নিয়ে আগ বাড়ায়নি। এখনও বিএনপির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সম্পর্ক অনেকটা সে অবস্থাতে রয়ে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। আন্দোলনের সময় বিএনপি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না
শেষ প্রকাশ করেই প্রথম আলোকে বলেন, কথায় আছে না, কোকা-কোলা ভোটের আগে ফাঁস করে ভোটের পরে করে না। ভোটের পরে বিএনপি যে জাতীয় সরকারের ধারণা থেকে সরে গেছে সেটির উল্লেখ করে মান্না বলেন, বিএনপি যে বলেছিল সেটা তারা করেনি। বলতে পারেন দুজনকে তো করা হয়েছে, কিন্তু এটা যে জোটের সরকার সেটা তো বিএনপি বলছে না। আমি বলবো যেটা হয়েছে সেটা বিএনপি সরকার। আর অন্য দল থেকে যে দুজন একজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, এটা আমাদের দেশের একটা সিস্টেম হয়ে গেছে। সব মিলিয়ে নির্বাচনের আগে দেওয়া জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ও নির্বাচনের পর বাস্তব চিত্রের মধ্যে একটি স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। এতে শরিক দলগুলো অংশগ্রহণ, জোট রাজনীতির ভবিষ্যৎ এবং বিএনপির রাজনৈতিক কৌশল সবকিছু নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে। কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, বিএনপি জনমতের উপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না, বরং যারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলনে করেছে তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না। চিকিৎসার জন্য চীনে অবস্থানরত রুহুল কবির রিজভী বলেন, নিশ্চয়ই বিএনপি নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার বিষয়ে যে প্রতিশ্রুতি ছিল তাও পূরণ হবে। এর আলামত দেখা যাচ্ছে, কারণ প্রধানমন্ত্রী নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, এটাও নিশ্চিতই হবে। ভাড়া বাড়ল, অ্যাম্বুলেন্স সিন্ডিকেটও বৈধ হলো মেয়রের বৈঠকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রোগী ও মরদেহ পরিবহন একটি প্রভাবশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এই সিন্ডিকেট ভেঙে সেবা খাতকে উন্মুক্ত করা হবে, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ও তা নিয়ে আন্দোলনের পর অনুষ্ঠিত বৈঠকে উল্টো অ্যাম্বুলেন্স ভাড়া 30% বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত আসায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ যে সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়, একচেটিয়া নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ রয়েছে। সেই ব্যবস্থার সংস্কার বা ভাঙনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো ভাড়া বৃদ্ধি এবং বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে আন্দোলনের মুখে সিন্ডিকেটের কার্যক্রম সীমিত হওয়ার পরিবর্তন তা আরও প্রাতিষ্ঠানিক রূপ গেল কিনা সেই প্রশ্ন উঠছে। ভুক্তভোগীদের মতে, রোগী ও মরদেহ পরিবহনে উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার পরিবর্তে বিদ্যমান কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে অ্যাম্বুলেন্স মালিক সমিতির অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি মতবিনিময় সভায় অ্যাম্বুলেন্স ভাড়া 30% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রোগী স্বজনদের সঙ্গে এসব সিন্ডিকেট দীর্ঘদিনের অভিযোগ থাকায় সিন্ডিকেট ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।